জামাতের আমির, তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, ওনাদের দুইজনের সাথেই গত ৩-৪ মাসের ভেতরে আমার দুইজনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ, আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এর মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোন ধরনের বৈঠক হয়েছে কিনা। তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে, আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে, আমি যেদিন কথা বলি, বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ৬ বার তারা সময় চেয়েছেন। তারা কোনো এক জায়গায়, সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক, অফিসে হোক, বা তাদের কোনো অফিসে হোক, যে কোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেখানে বলবেন রাজি হবেন, ভারত সেখানেই বসতে রাজি। কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন। সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ যায়, আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল ২০১৪ সালের পর থেকে ইলিয়াস হুসাইন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে, আমার যাদের সাথে সম্পর্ক খারাপ, তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি, সে জায়গায় বলে যে এই ধরনের মববাজি, এগুলো তো আমরা তুই মবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছিস তোরা। সো মবের সরকার তোরা যদি এটাকে মব বলিস, তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তা আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এইটা করে তারপরে কি হলো, এই পত্রিকা অফিসে যদি কেউ, পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা একদিন আর ২ দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে, বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের, আমার পরিচিত অন্তত ১০ জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে, সেটা 54 হোক আর যেই কারণেই হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে, তাহলে ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা ১.৫ বছর, ২.৫ বছর, ৫ বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, ওর নাম কি, আরেকজন আছেন, আমি ভুলে গিয়েছি নামটা। ওনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কন্টাক্ট করতেন। তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশনে কি বলছেন, সেটার উপরে বেসিস করে আপনার প্রথম আলো নিউজ করতো তাদের ইচ্ছা মতো। তারা যেই নিউজ করতো সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি সদস্য, অমুক জঙ্গি সংগঠনের সদস্য। প্রথম আলো যেটাই করতো সেটাই। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আমার ফেসবুক পেজে গেলেই দেখবেন সেগুলো। বাংলা এডিশন গত ২-৩ দিন ধরে যে নিউজগুলো করেছে, সেখানে প্রথম আলোর এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে, তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে প্রথম ২০০৯ সালের ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। ২০১০ সালের জুন মাসে প্রথম আলো নিউজ করলো যে বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের ২১শে আগস্টের আগে ৩০ জন সহ তারেক রহমান সহ ৩০ জন নতুন আসামি, নতুন করে চার্জশিট দেওয়া হলো, সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো, যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের ৩ জন চিফকে ধরা হয়েছে, কারোর নাম বলে নাই, সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই, তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়াকান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়াকান্না এই দেশের মানুষ দেখাবে। এই যে দাদা বলল যে মাহফুজ আনাম এবং মতির ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই গেল বছর ২ আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 1/11 এর সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি, মানে করা ঠিক হয়নি, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি, নিজে স্বীকার করেছে। ক্ষমা চাইনি, বলছে আমার ভুল হইছে। It was my bad editorial judgment. রাইট, it was my bad editorial judgment. ক্ষমা চাইনি, কিসের ক্ষমা চাইবো? ক্ষমা চাইবে কেন? ও তো ঈশ্বর, ও তো ফেরেশতা, ও স্বীকার করেছে, সে তার এই ভুলটাকে সে স্বীকার করেছে। ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর কি। এখন আপনি একটা আমি ভুল করছি, মাপ চাই, ওই কথা তো ওরা বলবে না, আমরা বলবো, আমরা যারা এলিট না, আমরা বলবো।
ঘটনা খালি একটা না, এরকম ঘটনা অনেক আছে। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি আজকে যেই সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি। এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী, মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নিবেন, তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার, এটা হলো গিয়া নতুন ধরনের সরকার। আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন? বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা, উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন, দীপুর সব কোম্পানির ওনার জামাইয়ের নামে লিখে নেবেন। সবই করবেন, ওনারা সবকিছু করবেন, কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমাকে যা মনে চায় বলবেন, আপনার আপনার রাইট আছে, আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না। আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছি যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা, আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে, কোনো না কোনো ভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল, সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা কেন, মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়, আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়। এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন কথার কথা, আমরা খুব বিশৃঙ্খলা করি। আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো, আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময় সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, এই কয়দিন আগের জরিপ এটা। সব মিলিয়ে প্রায় 450 মানুষ খুন হয়েছে। আচ্ছা, কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার কি অনুসন্ধানী প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা? আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নাই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা, ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোন একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সেখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে, আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক, সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, সে সৌদিতে থাকে।
কিছুদিনের জন্য দেশে এসেছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আচ্ছা। এগুলো সে আমার অ্যাডমিন। আমার ফেসবুক পেজ কোনো গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোনো না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। না। আচ্ছা, আচ্ছা। কিন্তু সেটাই আমি পিনাকি জানতে চাচ্ছি। ভট্টাচার্য সে আমার খুব ঘনিষ্ঠ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সে। আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য মানে আপনার প্রশ্নের সাথে কিন্তু যদি কথা আমি হচ্ছে দাদা করি, যে একটু কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে। এই ছবিটাই সবখানে। কিন্তু কেউ এটা সমর্থন করেছে। কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও